সংস্কার কমিশনের সুপারিশ নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী এমন কিছু সুপারিশ রয়েছে যেগুলো বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজকের ভোটের ট্রেনে কথা বলবো এই প্রসঙ্গে। স্বাগত জানাচ্ছি। নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের প্রতিদিনই আমরা নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে কী ধরনের আলোচনা হয়েছে সেটি আমরা দেখানোর চেষ্টা করি। সেই ধারাবাহিকতা আজকে আমরা দেখতে চাই আজকের নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ কেমন ছিল। প্রধান নির্বাচন কমিশনার, যেটি আমি শুরুতেই বলেছিলাম, এএমএম নাসির উদ্দিন, তিনি বলেছেন সংস্কার কমিশনের সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী। কিছু সুপারিশ আছে যেগুলো বাস্তবায়িত হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেছেন নির্বাচনে অংশ নেওয়া বা মাঠে ফেরার প্রক্রিয়া সরকার বাতলে দেবে না, এটি আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। সব মিলিয়ে আজকের নির্বাচনী আলোচনায় রাজনীতির মাঠটা কেমন ছিল সেটি আমরা দেখার চেষ্টা করলাম। শুরুটা আমরা যে প্রসঙ্গ দিয়ে করেছিলাম যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশ নিয়ে আপত্তি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজকের ভোটের ট্রেনে আমরা সে প্রসঙ্গে কথা বলবো। এই বিষয়ে আমরা আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম। ডক্টর আব্দুল আলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। আমরা শুরুতে একটু আপনার কাছে দিতে চাই, আপনি নিশ্চয়ই আজকে দেখেছেন যে প্রধান নির্বাচন কমিশনার আপনারা যে কয়েকটা সুপারিশ দিয়েছেন সেখানে তিনি বেশ কিছু বিষয়ে তিনি আপত্তি তুলেছেন। বিশেষ করে তিনি বলেছেন সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে আলাদা কমিশন করার কথা আপনারা বলেছেন, ভোটার তালিকা নিয়ে আলাদা কর্তৃপক্ষের কথা বলেছেন। এই সব বিষয়ে যদি বাস্তবায়িত হয় কমিশনের স্বাধীনতা খর্ব হবে। আপনারা কি কমিশনের স্বাধীনতা খর্ব করার জন্য প্রস্তাব দিয়েছেন? ধন্যবাদ। মোটেই না। আমি প্রথমে যদি সীমা নির্ধারণের কথা বলি, আপনি যদি সারা দুনিয়াতে যারা সীমা নির্ধারণ করে, এই কাজটা যারা করে, এটাকে যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে 60 থেকে 70% দেশে সীমা নির্ধারণের কাজটা করে থাকে আলাদা একটা কর্তৃপক্ষ। আমাদের পাশের দেশ যে ভারতে এই কাজটা নির্বাচন কমিশন করে না, এই কাজটা করে ওদের একটা কমিশন আছে। ইংল্যান্ডে আপনি যান সেখানে বাউন্ডারি কমিশন আছে, আপনি অস্ট্রেলিয়াতে যান সেখানে আলাদা কমিশন আছে। সীমানা নির্ধারণ করাটা একটা প্রায়োগিক কাজ, একটা টেকনিক্যাল কাজ, এবং এটা করার জন্যে এই বিষয়ে বিশেষজ্ঞ লোক দরকার হয়। এখানে ভূগোলবিদ দরকার হয়, পরিসংখ্যানবিদ দরকার হয়, জনমিতি যারা করেন তাদের দরকার হয়, এরকম নানা রকম বিশেষজ্ঞের দরকার হয়। কিন্তু বাংলাদেশে এই কাজটি কখনোই এদেরকে ইনভলভ করে করা হয় নাই। আপনি পৃথিবীর অনেক জায়গায় আছে যেখানে ইলেকশন কমিশন এতদিন কাজটা করার পরেও তারা এইটাকে পরিবর্তন করে ইলেকশন কমিশন না অন্য একটা কর্তৃপক্ষের কাছে এই দায়িত্বটা হস্তান্তর করছে। অর্থাৎ যেহেতু কাজটা সম্পূর্ণ প্রায়োগিক কাজ, সম্পূর্ণ টেকনিক্যাল কাজ, এই জন্যে এই কাজটাকে যারা নির্বাচন বিশেষজ্ঞ, যারা আপনার সীমানা বিশেষজ্ঞ, ডেলিমিনেশন এক্সপার্ট, তারা বলে যে এই কাজটা ইলেকশন কমিশনের করা উচিত না। বরং এই কাজটা যদি ইলেকশন কমিশন ছেড়ে দেয়, না করে, তাহলে যেটা হবে যে ইলেকশন কমিশন এই যে প্রশ্নগুলো ওঠে বিভিন্ন সময়ে, আপনার 2014 সালে প্রশ্ন উঠেছে, 18 সালে প্রশ্ন উঠেছে, 2024 সালে প্রশ্ন উঠেছে যে ইলেকশন কমিশন এই সীমা নির্ধারণ এক ধরনের কারসাজি করেছে। যদি এই কাজটা ইলেকশন কমিশন না করে, তখন আমার কাছে মনে হয় বা আমাদের কমিশনের কাছে মনে হয়েছে যে নির্বাচন কমিশন এখান থেকে অনেকটা, আমি কি বলবো, অনেকটা বেঁচে যাবে, অর্থাৎ বিতর্কের ঊর্ধ্বে থাকবে। ইলেকশন কমিশনের মূল কাজটা হচ্ছে নির্বাচন পরিচালনা করা। এই জন্য আমরা এই ধরনের প্রস্তাব করেছি। আর একটা বড় জিনিস হচ্ছে সীমানা নির্ধারণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু নীতিমালা আছে। সেই নীতিমালাগুলো বাংলাদেশে আইনের মধ্যে কখনোই অন্তর্ভুক্ত করা হয় নাই। যে কারণে আপনি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে বড় আসন সম্ভবত যে সাভারের আসনটা 7 লাখের মতো ভোটার। আবার আপনি ছোট আসন দেখেন পিরোজপুর বা মেহেরপুর, সেখানে 2 লাখের মতো ভোটার। একটা বিশাল জেন্ডার গ্যাপ। সো এই জিনিসগুলোকে দূর করার জন্য আমরা এই প্রস্তাব করেছি, এবং এটা কোনো অবস্থাতেই আপনার নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ করবে না। আমরা অবশ্য এটা করার জন্য সংবিধান সংশোধন করার প্রস্তাব করেছি। সো এই কাজটা যদি করে তাহলে সংবিধান সংশোধন করতে হবে।
যে ভোটার তালিকা নিয়ে এতদিন ধরে একটা বিতর্ক ছিল, বিশেষ করে জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে নিয়ে গিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার, এখন আবার সেটি নির্বাচন কমিশনের কাছে আসছে, কিন্তু ভোটার তালিকা নিয়ে আলাদা কর্তৃপক্ষের কথা আপনারা বলেছেন, সেটি নিয়েও আপত্তি তুলেছেন প্রধান নির্বাচন কমিশনার। এটাও কি বিভিন্ন দেশে ভোটার তালিকা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে থাকে? আমরা আসলে যেটা প্রস্তাব করেছি সেটা হচ্ছে এই দায়িত্বটা আপাতত নির্বাচন কমিশনের কাছে থাকবে, বাট ভবিষ্যতে একটা স্বাধীন কর্তৃপক্ষের কাছে দেওয়া, সেটা সরকারের কোনো প্রতিষ্ঠান নয়। ইলেকশন কমিশন তো স্বাধীন প্রতিষ্ঠান। আমি যদি আবার সারা দুনিয়ার প্র্যাকটিস দেখি, হাতে গোনা পৃথিবীতে কয়েকটা দেশ আছে যেখানে এনআইডির কাজটা ইলেকশন কমিশন করে থাকে। আপনি ধরেন যে খুবই ছোট ছোট কয়েকটা দেশ আছে যেগুলো বড় দেশ না, কিন্তু সারা দুনিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা অন্য একটা প্রতিষ্ঠান করে থাকে, ইলেকশন কমিশন না। কারণ ইলেকশন কমিশনের মূল কাজটা হচ্ছে আপনার নির্বাচন পরিচালনা করা, কিভাবে নির্বাচন অবাধ হবে, সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, সেখানে ফোকাস করা। আর আর আমরা এই চিন্তার থেকে এইটা দিয়েছি। কিন্তু আমাদের আমি আবার বলছি জিনিসটা, যেটা আপাতত ইলেকশন কমিশনের কাছে থাকবে। ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা এটা বলেছি, যাতে কাজটা সুন্দর হয়, সুষ্ঠু হয়, এবং একই সঙ্গে একটা সব কিছু মিলে, যে আপনি ধরেন যে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, এই সব কিছু মিলে একটা যদি হাব তৈরি হয়, একটা ডেটাবেস তৈরি হয়, তাহলে আমাদের কাছে মনে হয়েছে যে এই কাজটা ভালো হবে, সুন্দর হবে, যেটা সারা দুনিয়াতে আছে। নির্বাচন কমিশন অভিযোগ করেছে যে আপনারা সংসদীয় কমিটির কাছে নির্বাচন কমিশনের জবাবদিহিতাকে ন্যস্ত করার কথা বলছেন, প্রস্তাবনা তুলে ধরছেন, সুপারিশ করেছেন। এটাকে তারা নির্বাচন কমিশনের স্বাধীন সাংবিধানিক দায়িত্ব পালনের পরিপন্থী মনে করছেন। কি বলবেন আপনার এই বিষয়ে? আমি আপনাকে প্রথমে দুটো উদাহরণ দিই। একটা হচ্ছে যুক্তরাজ্য, যেখানে স্পিকারের নেতৃত্বে একটা পার্লামেন্টারি কমিটি আছে। যুক্তরাজ্যের নির্বাচন কমিশন তাদের কাছে এক ধরনের জবাবদিহিতা নিশ্চিত করে। এবং শুধু তাই না, যদি ইলেকশন কমিশন ভালো ইলেকশন করতে না পারে, তখন তারা কেন ইলেকশন করতে পারলো না, কোথায় সমস্যা ছিল, কোথায় প্রবলেম ছিল, কোথায় ইন্টারভেনশন ছিল, সেটা ওই কমিটিকে বলে, এবং কমিটি পার্লামেন্টে সেটা ডিসকাস করে। একইভাবে এরকম একটা কমিটি আছে অস্ট্রেলিয়াতে, তারাও একই রকম কাজ করে থাকে। সো আমরা যেটা আসলে মনে করেছি যে ইলেকশন কমিশনের বা যে কোনো প্রতিষ্ঠানের স্বাধীনতা মানে কিন্তু যা ইচ্ছা তাই করা না। আমাদের দেশে যে বিতর্কিত নির্বাচনগুলো আছে, যদি কোনো একটা মেকানিজম থাকতো তাদের জবাবদিহিতা করার, তাহলে কিন্তু এই ইলেকশন কমিশন এইভাবে ইলেকশন আয়োজন করতো না। হয়তো তারা ভাবতো যে আমরা এইভাবে ইলেকশন আয়োজন করবো না, অথবা তারা পদত্যাগের চিন্তা করতো। সো এই সব কিছু বিবেচনা করে আমরা এইরকম একটা মেকানিজমের কথা চিন্তা করেছি, এবং এটা কিন্তু একদম নতুন না। আমরা যে বলছি শুধু বাংলাদেশে এটা নতুন না, আমি দুটো দেশে উদাহরণ দিলাম। এবং এটা মানে হচ্ছে, আমি আবার বলছি যে এটা মানে কিন্তু যা ইচ্ছে তাই করা না, অর্থাৎ কমিশনের মধ্যে এক ধরনের জবাবদিহি থাকবে। আপনার একটা ইলেকশন কমিশন যদি কারো কাছে জবাবদিহি না করে, তার মানে হচ্ছে তারা জনগণের কাছে অ্যাকাউন্টেবল। আর পার্লামেন্ট যেহেতু জনগণের প্রতিষ্ঠান, জনগণের ভোটে নির্বাচিত হয়, এই সেন্স থেকে আমরা এই কাজটা চিন্তা করেছি। বাট এটা মানে এই নয় যে কমিশন সমস্ত কিছুর মাধ্যমেই ওই যে সংসদীয় কমিটি তার কাছে জবাবদিহি করবে, এটা কিন্তু তা না। অর্থাৎ আমরা যদি পুরো প্রতিবেদনটা কেউ পড়েন, তখন এই ব্যাখ্যাগুলো তার মধ্যে আছে যে তারা কিভাবে এই কাজটা করবেন। আপনি আর একটা জিনিস দেখেন, আমাদের ইলেকশন কমিশন তাদের যে আর্থিক যে বিষয়গুলো, তার জন্য তারা কোথায় যায়? অর্থ মন্ত্রণালয়ে যায়। তাদের যে আইন সংক্রান্ত যে বিষয়গুলো থাকে, অর্থাৎ আইন পরিবর্তন বা নতুন আইন প্রণয়ন বা সংশোধন, এটার জন্য কোথায় যায়? ল মিনিস্ট্রির কাছে যায়। আবার ধরেন যে জনবল সংক্রান্ত যে বিষয়গুলো আছে, তার জন্য তারা কোথায় যাচ্ছে? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি যাচ্ছে। সো ইলেকশন কমিশন বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে আলটিমেটলি একভাবে জবাবদিহি করে, ইনডিরেক্টলি। তা আমাদের প্রস্তাব হচ্ছে তারা এই মন্ত্রণালয়ের কাছে যাবে না, তাদের একটা পয়েন্ট থাকবে, একটা এন্ট্রি পয়েন্ট থাকবে সরকারের কাছে যাওয়ার। এবং এই পার্লামেন্টারি কমিটি ইলেকশন কমিশনকে মূলত সাপোর্ট করবে, সহায়তা করবে। এবং যদি কোনো কারণে ইলেকশন কমিশন ভালো ইলেকশন করতে না পারে, তখন আলোচনা করবে যে কেন তারা করতে পারলো না, কোথায় সমস্যা ছিল, যেটা আমি ইংল্যান্ডের উদাহরণ দিলাম। সো এইভাবে একটা সুন্দর মেকানিজম ডেভেলপ করা, যাতে করে ইলেকশন কমিশনের এক ধরনের আপনি জবাবদিহিতা বলেন বা এক ধরনের রিলেশনশিপ বিল্ড আপ বলেন, যেটাই বলেন না কেন, এই ধরনের একটা মেকানিজম এস্টাবলিশ করা। কাজে এটা মনে করার কোনো কারণ নাই যে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। এবং এই যে সংসদীয় কমিটি, তারা কিন্তু ইলেকশন কমিশনকে বলবে না যে আপনারা ইলেকশন বন্ধ করেন বা ইলেকশন স্থগিত করেন বা আজকে ইলেকশন করবেন না, আগামীকাল করেন।
এইটা কেন করলেন, ওইভাবে কেন করলেন, এই লোকটার প্রার্থীটা কেন বাতিল করা হলো, বা এই লোকটাকে কেন প্রার্থী করা হলো, এটা কিন্তু বলবে না সেই কমিটি। যে প্রসঙ্গে কথা বলছিলাম আমরা, যে নির্বাচন কমিশনের জবাবদিহি করবে সংসদীয় কমিটি। জি জনাব আব্দুল আলিম, আপনার কাছে প্রশ্ন, যে নির্বাচন কমিশনের যেটিকে আপনি বলছিলেন, শেষ করুন আপনার কথা। না, আমি ব্যাখ্যা দিয়েছি, আর আমার কাছে আসলে আর নতুন ব্যাখ্যা নেই। এটা আসলে ওই রকম জবাবদিহিতা না, এটা এক ধরনের ওভারসাইট রোল প্লে করা। অর্থাৎ ইলেকশন কমিশন কি করছে, আপনি ধরেন যে আমাদের দেশে, আমি আবার বলছি, আমাদের দেশে যে বিতর্কিত নির্বাচনগুলো হয়েছে, যদি একটা ওভারসাইট বডি থাকতো এটা দেখার জন্যে, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না। আমি আবার আর অন্য একটা দেশে যাচ্ছি, ইন্দোনেশিয়াতে ইলেকশন কমিশনের বাইরে অন্য একটা বডি আছে, ওদের ভাষায় ওরা বলে বাওয়াসলু, অর্থাৎ ইলেকশন সুপারভাইজারি বডি। ইলেকশন কমিশন কি করে, কিভাবে কাজ করছে, তারা সেটাকে দেখে, এক ধরনের নজরদারি করে। ঠিক এই রকমভাবে আমাদের যে তারপর আমরা বলছি যে এটা কিন্তু ওই রকমভাবেও করবে না। অর্থাৎ এই যে আমি যে কয়েকটা উদাহরণ দিলাম, যে তাদের যে আইনি ব্যবস্থা, ইলেকশন কমিশনের আইন সংক্রান্ত বিষয়, ইলেকশন কমিশন আর্থিক বিষয়, ইলেকশন কমিশনের জনবল সংক্রান্ত বিষয়, এই সবগুলো বিষয়ের জন্য তারা ওই সরাসরি পার্লামেন্টারি কমিটির কাছে যাবে। আপনি দেখেন, আপনি এই বাংলাদেশের যে ইলেকশন কমিশন, তাদের জনবল সংক্রান্ত কোনো বিষয়, তারা যদি একটা অর্গানোগ্রামে কোনো পরিবর্তন আনে, তখন তারা কোথায় যায়? মিনিস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং মিনিস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা আমরা বেশ এই গত কয়েক বছরে যেটা দেখেছি, যে ওই যে মন্ত্রণালয়, তারা নির্বাচন কমিশনের কাজে অনেক সময় ইন্টারভিন করে, অথবা হস্তক্ষেপ করে, অথবা পাত্তা দেয় না। আমি যদি সহজ বাংলা বলি, কখনো কখনো তারা পাত্তা দেয় না। সো আমরা এই জন্যেই পার্লামেন্টারি কমিটি, যে কমিটিতে শুধু সরকারি দল না, সেখানে বিরোধী দলও থাকবে, অর্থাৎ প্রত্যেকের একটা ওপিনিয়ন থাকবে, প্রত্যেকের মতামত থাকবে, যাতে করে সমঝোতার মাধ্যমে কাজটা করা সম্ভব হয়। এবং এটা একটা বেস্ট প্র্যাকটিস। আর আমরা এই যে আমাদের স্বাধীনতার 53-54 বছর পাঠ করছি, আমরা এই সেকেলে ধ্যান ধারণে তো আর থাকতে পারবো না। এই জন্য আমরা এই নতুন একটা এই মেকানিজমের কথা প্রস্তাব করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রস্তাব আমরা আপনার কাছে যাব আরেকটা বিষয়, যেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেকগুলো কথা হচ্ছে। আমরা দেখছি গত কয়েকদিন থেকে যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচন আগে হবে নাকি পরে হবে। এর মধ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেছে এটি সরকারের দায়িত্ব, তবে তারা যদি স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে যায় 1 বছরের মতো সময় লাগবে, এই সময়ের মধ্যে জাতীয় নির্বাচন করা কঠিন হয়ে যাবে, বা প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন সেটি কঠিন হয়ে যাবে তাদের জন্য। একইভাবে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ নিয়ে নানা প্রশ্ন আসছে, সে বিষয়ে আমরা আপনার সঙ্গে কথা বলবো, যুক্ত থাকুন আমার সঙ্গে। রাজনীতির মাঠে এই মুহূর্তে সবচেয়ে বড় বিতর্ক সেটি হচ্ছে আসলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা। একদিকে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নটি যখন চলে আসে, তখন প্রসঙ্গ আসে জুলাই আগস্ট গণহত্যার বিচার, এবং অন্যদিকে আওয়ামী লীগের এখনও তাদের নিবন্ধন বহাল রয়েছে। এই অবস্থায় আসলে তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখাও কিভাবে সম্ভব, সব মিলে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত আছে নির্বাচন বিশ্লেষক, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর আব্দুল আলিম। জনাব আব্দুল আলিম, আপনি নিশ্চয়ই শুনেছেন আজকেও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আসলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তা নির্ভর করছে শেষ পর্যন্ত তাদের নিবন্ধনের গতিটা কি হয় সেটির উপরে। আসলে আওয়ামী লীগের রাজনৈতিক এবং নির্বাচনী ভবিষ্যৎটা কি? দেখুন, এখন পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন কিন্তু বহাল আছে। এটা নিয়ে কেউ চ্যালেঞ্জ করেনি, কেউ মামলা করেনি, কোনো রকম উদ্যোগও নেওয়া হয়নি যে তাদের নিবন্ধন বাতিল করা হবে। তো এই অবস্থা নির্বাচন হলে আওয়ামী লীগকে আটকানোর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এবং এটা ওই যে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যেভাবে বলেছেন, আমি একই সুর মিলে বলবো যে এটা শেষ পর্যন্ত দেখতে হবে সরকার বা সংশ্লিষ্ট, এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে তারা কিভাবে কি সিদ্ধান্ত নেয়। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ইলেকশনের ক্ষেত্রে আমরা যে শব্দটা ব্যবহার করি, ইনক্লুসিভনেস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ। কোনো একটা দলকে যদি আমরা বাদ দিয়ে নির্বাচন করি, তখন হয়তো আন্তর্জাতিক সম্প্রদায়টা নিয়ে প্রশ্ন করতে পারে। সো একটা দলকে কেন বাদ দেবো, কীভাবে বাদ দেবো, তার পর্যাপ্ত কারণ থাকতে হবে, স্ট্রং কারণ থাকতে হবে। আমরা যে ধরে নিই যে জুলাই আগস্টের যে ঘটনা বা গত 15 বছর আওয়ামী লীগ যা করেছে, তার জন্য তো তারা আসতে পারে না। সো এই যদি বাদ দিতে হয়, তাহলে সেইভাবে একটা গ্রাউন্ড তৈরি করে নিতে হবে। তাছাড়া এই জিনিসটাকে বাদ দেওয়া
যাবে না বলে আমি মনে করি। সো কিন্তু আমি আবার বলছি যে এটা শেষ পর্যন্ত আমাদেরকে দেখতে হবে, অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে কোনো মন্তব্য করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যেটি কথা আসছে যে আসলে কোনো কোনো মহল থেকে বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে করা হোক, কারণ এই যে নির্বাচন কমিশন দায়িত্ব নিল তাদের এখন পর্যন্ত কোনো নির্বাচন করার অভিজ্ঞতাই নেই। সে কারণে যদি তারা আগে স্থানীয় সরকার নির্বাচন করে তাহলে জাতীয় নির্বাচন করা তাদের জন্য সহজ হবে। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে তারা যদি স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে যায় 1 বছরের মতো সময় লাগবে। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে যে সময়সীমা দিয়েছে সেই সময়সীমার মধ্যে তারা জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে না। কি মনে করেন বিষয়টাতে? দেখুন, আপনি নিশ্চয় জানেন যে আমরা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের সহায়তা একটা জরিপ করেছি। সেই জরিপে 68% মানুষ স্থানীয় সরকার নির্বাচন আগে দেখতে চায়, তাদের ওপিনিয়ন এটাই। আমরা নিজেরাও যে ডায়লগ করেছি যারা ইলেকশনের স্টেক হোল্ডার, অংশীজন ঢাকা এবং ঢাকার বাইরে, বেশিরভাগ ক্ষেত্রেই, আমার কারণে বেশিরভাগ না প্রায় সবাই একই সুরে কথা বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। এবং তার কারণটা তারা ব্যাখ্যা করেছে এভাবে যে জাতীয় নির্বাচন যদি আগে হয় তাহলে যে দল ক্ষমতা আসে তারা স্থানীয় সরকার নির্বাচনকে প্রভাবিত করে। এই ধরনের একটা অভিযোগ তাদের পক্ষ থেকে এসেছে। তা আমার ব্যক্তিগত একটা মত হচ্ছে, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে মাননীয় প্রধান নির্বাচন কমিশন যেটা বলেছেন যে 1 বছর সময় লাগবে, হ্যাঁ এটা আমারও একই রকম মন্তব্য। এই জন্য আমার কাছে মনে হয় জাতীয় নির্বাচনের আগে আমরা যদি আংশিকভাবে স্থানীয় নির্বাচন করি, আপনি ধরেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন বা কোনো একটা স্থানীয় নির্বাচন, এইটা অ্যাটলিস্ট যদি আমরা শুরু করি এটা দেখার জন্য যে কিভাবে হয়, যেহেতু এই নির্বাচন কমিশন নতুন, তাদের অভিজ্ঞতা নাই, এখন পর্যন্ত কোনো নির্বাচন তারা আয়োজন করে নাই, অ্যাটলিস্ট যদি এরকম হয় যে তারা স্থানীয় পর্যায়ে পাইলটিং করা শুরু করলো, প্রথমে পাইলটিং, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে কাজটা করলো, এইভাবে হয়তো কিছু স্থানীয় সরকার নির্বাচন করার পরে তারপর তারা জাতীয় নির্বাচন আয়োজন করলো। আমার কাছে মনে হয় এইভাবে গেলে কাজটা সুন্দর হবে, এক ধরনের ট্রাস্ট বিল্ডিং হবে, জনগণের একটা আস্থা আসবে যে যেহেতু। ধন্যবাদ জনাব আব্দুল আলিম আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা কথা বলছিলাম নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর আব্দুল আলিমের সঙ্গে। তারও আগে আজকে সারাদিন নির্বাচন নিয়ে কোথায় কি ঘটেছে, রাজনীতির মাঠ নির্বাচন নিয়ে কেমন ছিল সেটি আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।